আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। থট বাই তারেক থেকে আমি আইটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তা আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলি যে যারা এখন পর্যন্ত ফার্মা মাইক্রোবায়োলজি ফাউন্ডেশনের মেম্বারশিপ হন নাই, তারা দ্রুত মেম্বারশিপ হয়ে নেন। কারণ মাইক্রোবায়োলজিদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাদের কেরিয়ারকে বুস্ট আপ করার জন্য। তো আমার মনে হয় সময় এই মাসটাতেই মনে আছে। আপনারা আহ, বিলম্ব না করে আমাদের যে ফার্মা মাইক্রোবায়োলজি ফাউন্ডেশন আছে, আপনারা দ্রুত রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে ফেলেন। ওকে, আসি আমাদের মূল কথায়। তো আজকে যে বেসিক্যালি আমি যে স্লাইডটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে microbial control and monitoring of aseptic processing environment। তো এটা শুনে কি মনে হচ্ছে যে যে স্টেরাইল প্রোডাক্ট যখন তৈরি হয় বা অ্যাসেপটিক প্রসেসিং এর মাধ্যমে যখন একটা স্টেরাইল প্রোডাক্ট তৈরি করা হয়, হ্যাঁ, তখন মাইক্রোবায়োলজিকে কন্ট্রোল করার জন্য যে মেথডগুলো থেকে আমরা স্যাম্পল নিয়ে থাকি, এসব বিষয় নিয়ে ইউএসপি 1116-তে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। তাহলে একটা হচ্ছে যে মাইক্রোবায়োলজিক্যাল কন্ট্রোল, আরেকটা হচ্ছে কি মনিটরিং করা। অ্যাসেপ্টিক কন্ডিশনে যে আমি এটা উৎপাদন করলাম, এই অ্যাসেপ্টিক কন্ডিশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখানে একটা ছোট কথা বলেছি যে অ্যাসেপ্টিক এবং স্টেরাইলের একটা বেসিক ডিফারেন্স আছে কিন্তু। স্টেরাইল হচ্ছে যে আমি এমন একটা প্রোডাক্ট বানালাম যে প্রোডাক্টে কোনো ব্যাকটেরিয়া থাকবে না, এমন আমি যে মেথডটা ফলো করে বানালাম সেটাই হচ্ছে অ্যাসেপ্টিক। তাহলে অ্যাসেপ্টিক হচ্ছে প্রসেস আর স্টেরাইল হচ্ছে গোল। তো সেই কথাটাই আমি এখানে দিয়েছি, যদি আপনারা দেখতে পারেন যে স্টেরাইল ইজ দ্য গোল অ্যান্ড অ্যাসেপ্টিক ইজ দ্য মেথড অফ অ্যাচিভিং দ্যাট গোল। তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস যে এই টপিকগুলো কভার করবে, তার মধ্যে কেন 1116 ইম্পর্টেন্ট, কেন ক্লিন রুম যে গ্রেডগুলো আছে, ক্রিটিক্যাল জোন বা আইএসও অনুসারে যে যে গ্রেডগুলো দেওয়া হয়েছে, ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করা হয়েছে। মাইক্রোবিয়াল লিমিটের যে অ্যাকশনের ইয়েটা বলা হয়েছে যে কখন অ্যালার্ট অ্যাকশন লিমিট দেওয়া যায়। হ্যাঁ, তারপরে মনিটরিং এর যে টেকনিক আছে, আমরা যে অ্যাসেপ্টিক কন্ডিশনটা ঠিক রাখার জন্য যে টেকনিকগুলো ইউজ করব, সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং যে কোনো প্রবলেম মানে কোনো লিমিটের বাইরে চলে গেলে বা বাইরে যাওয়ার কাছাকাছি তো অ্যালার্ট বা অ্যাকশন লিমিটে কি করণীয়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ফাইনালি কাপা কাপা কিভাবে জেনারেট করা হয়েছে এবং ড্যাকোড, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তা আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য ওই প্রথমেই বলেছি যে মাইক্রোবায়াল কন্ট্রোল। ঠিক আছে, অ্যাসেপ্টিক প্রসেসিং এরিয়াতে মাইক্রোবায়াল কন্ট্রোল, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং এখানে একটা প্রপার গাইডলাইন্স দিয়েছে এইটা, যেটা হচ্ছে যে যেখানে অ্যানমেন্টের মনিটরিং কে সম্পর্কে এমন একটা প্রপার আইএসও ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। কি ধরনের প্রোডাক্টগুলা আমরা এই ধরনের ম্যানুফ্যাকচারিং এ আমরা আমাদের 1116-কে ফলো করতে পারি, যে প্রোডাক্টগুলো, সেখানে কয়টা প্রোডাক্টের লিস্ট আমাদের দেওয়া হয়েছে। ইনজেক্টেবল আইটেম, স্টেরাইল পাউডার, অপথ্যালমিক আইটেম, বায়োলজিক্যাল প্রোডাক্ট, মেডিকেল ডিভাইস, এই জাতীয় জিনিস। আমরা দেখলাম যে আইএসও ক্লিন রুম যেটা আসলে ক্লাসিফিকেশন, এটাই হচ্ছে
খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তা আপনারা এই জিনিসটা একটু শিখবেন, মানে এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এটা সব সময় আপনাদের জীবনে কাজে লাগবে। যারা নতুন পাশ করেছেন, এখন চাকরি খুঁজতেছেন, তো ভাইভাতে এই জাতীয় কোশ্চেনগুলো খুব হয়, এই এখান থেকে কোশ্চেন থাকে। তাই আমার এই চারটা দেওয়া। তো সেটা কি আইএসও 5, যেটাকে ইউজিএমপির মধ্যে ক্লাস 100 বলে, সেটা খুবই ক্রিটিক্যাল একটা জোন। হ্যাঁ, যেটা এলএফ বা এলএফএফ এরিয়া বলা হয়। এখানে প্রোডাক্টটা সরাসরি এক্সপোজার থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে আইএসও ক্লাস 6, যেটা হচ্ছে যে ক্লাস 1000। এটা হচ্ছে ওই ক্লাস এ, মানে ক্লাস এ না, এটা হচ্ছে আইএসও 5, যেটা মোস্ট ক্রিটিক্যাল, ওইটার কি ব্যাকগ্রাউন্ড। আইএসও 7 হচ্ছে ক্লাস 10,000, এটা হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, যেখানে গাউনিং রুম, ইকুইপমেন্ট, স্টোরেজ এগুলো থাকে। তারপরে আমরা যাব যে আইএসও ক্লাস 8, যেটা হচ্ছে 1 লাখ, ক্লাস হচ্ছে 1 লাখ। এটা হচ্ছে বাফার বা করিডোর। হ্যাঁ, এটা খুব কম গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে একটা বেসিক জিনিস। আমরা মোস্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখলাম, যে আইএসও 5, তারপরে আইএসও 6 যেটা ব্যাকগ্রাউন্ড, আইএসও 7 যেটা কি ক্রিটিক্যাল জোন, যেখানে গাউনিং ইকুইপমেন্ট, সরি কন্ট্রোল জোন। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আইএসও 8, সেটা হচ্ছে বাফার জোন। এভাবে একটা আইএসও ক্লাস অনুসারে মাইক্রোওয়েভ লিমিট কিন্তু একটা সেট করা আছে। আমরা দেখতেছি যে আইএসও ক্লাস একটা হচ্ছে যে এয়ার স্যাম্পলিং, এর ক্ষেত্রে লিমিটগুলো কি। এয়ার স্যাম্পলিং এর ক্ষেত্রে আইএসও 5-এ কোনো অর্গানিজম থাকতে পারবে না। আইএসও 6-এ এখানে দেওয়া আছে 10টা, আইএসও 7-এ 100টা, আইএসও 8-এ 200টা। সেম ভাবে স্যাটেল প্লেটেও এভাবে দেওয়া আছে, যেমন আইএসও 5-এ থাকবে না, আইএসও 6-এ 5টা, আইএসও 7-এ 25টা, আইএসও 8-এ 50টা। সেম ভাবে গ্লোভস বা সিপিইউতে আইএসও 5-এ একদম থাকবে না, বাকিগুলোতে কি নাই। ঠিক আছে। সারফেস এরিয়ার মধ্যে আমার ব্যাকটেরিয়ার স্যাম্পল যে নিব, সেখানে আইএসও 5-এ থাকবে না, আইএসও 6-এ 5টা, আইএসও 7-এ 25টা, আইএসও 8-এ 50টা। ঠিক আছে। এখন আমরা এতক্ষণ তো আমরা ব্যাকটেরিয়া একটা লিমিট দেখলাম, এখন আমরা পার্টিকেল কাউন্ট সম্বন্ধে একটু জানি। আমাদের যেটা লার্জ পার্টিকেল, সেটা সাইজ কত, 5.0 তার ছোট। আর যেটা স্মল পার্টিকেল, এটা হচ্ছে 0.5 থেকে তার ছোট। আমি এখানে একটা রেশিও দেখিয়েছি যে আইএসও এবং ইউজিএমপি গাইডলাইন অনুসারে আইএসও 16,644। হ্যাঁ, আপনারা একটু মানে ওই 16,646 পড়লে এগুলো পেয়ে যাবেন। তারপর আমি এখানে একটা আলোচনা করেছি যে পার্টিকেল কাউন্ট, অর্থাৎ 0.5 আর 5.0, অর্থাৎ ছোট দূষণ, বড় দূষণ, অ্যাট রেস্ট কন্ডিশনে কেমন থাকবে, ইন অপারেশনে কেমন থাকবে। এটা সাধারণত আইএসও যেটা, সেটা অ্যাট রেস্টে তারা লিমিটটা প্রিপেয়ার করে, কিন্তু আইএসও এবং ইউজিএমপি, যেটা ইউজিএমপি, সে অ্যাট রেস্ট এবং ইন অপারেশন দুইটা লিমিটেই প্রেফার করে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে আইএসও 4, এটা গ্রেড এ, অর্থাৎ ক্রিটিক্যাল জোন। এই যে এটা ক্রিটিক্যাল জোন, ফিলিং ও সিলিং। ঠিক আছে। তো এখানে এই ক্ষেত্রে আমাদের মানে যেটা ছোট ধূলিকণা, সেটা কতগুলো থাকবে, 3520টা থাকবে, বড় ধূলিকণা 20টা থাকবে। হ্যাঁ, ছোট ধূলিকণা 3520টা থাকবে, বড় ধূলিকণা 20টা থাকবে। ঠিক আছে, ক্রিটিক্যাল জোনে। গ্রেড বিতে যেটা ছোট কণা 1 লাখ থাকবে, বড় কণা 2 লাখ, আর ইন অপারেশনের ক্ষেত্রে 3,52,000, অপারেশনের ক্ষেত্রে 2,900। ঠিক আছে। গ্রেড সিতে ছোট ধূলিকণা 4,32,000, 3,52,000, সরি, আর বড় ধূলিকণা গ্রেড সিতে 2,900,
আর ইন অপারেশনে 35,20,000, আর ইন অপারেশনে 29,000। ঠিক আছে, একটা ছোট তুলিকণা একটা বড় তুলিকণা। গ্রেড ডিতে ছোট তুলিকণা অ্যাট রেস্ট এখানে আছে 35,20,000, অ্যাট রেস্টে বড় তুলিকণা 29,000। কিন্তু ছোট তুলিকণা যেটা ইন অপারেশনের ক্ষেত্রে এটা ডিফাইন করে নাই, এর সংখ্যা অনেক বেশি, এই জন্য এটাকে স্পেসিফাই ডিফাইন করেনি। ঠিক আছে। এখন যেটা দেখবো যে ভায়াবল মাইক্রোওয়েভ মনিটরিং লিমিট ইন অপারেশন, সেক্ষেত্রে কি হচ্ছে এখানে এই যে ইউজিএমপি থেকে গ্রেড, গ্রেডটা কিন্তু ইউজিএমপি গ্রেডটা দেয় আর কি, মানে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, গ্রেড ডি। হ্যাঁ, আর আইএস হচ্ছে আইএসও ক্লাস 5, 6, 7, 8। তো এখানে যেটা দেখলাম যে এখানে একটা ব্যাকটেরিয়াল লিমিট ইউজিএমপি থেকে আমরা পাই, সেটা হচ্ছে যে এই যে গ্রেড এ বেশি ক্রিটিক্যাল যেটাতে এয়ার স্যাম্পলিং এর ক্ষেত্রে আমার এখানে কোনো ব্যাকটেরিয়া থাকবে না, সেটেল প্লেটের ক্ষেত্রেও কোনো ব্যাকটেরিয়া থাকবে না, কন্টাক্ট প্লেটের ক্ষেত্রেও কোনো ব্যাকটেরিয়া থাকবে না, গ্লোব প্রিন্টের ক্ষেত্রেও থাকবে না। গ্রেড বিতে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, গ্রেডের ব্যাকগ্রাউন্ড, সেখানেও 10টা থাকবে ব্যাকটেরিয়া, স্যাটেল প্লেট থাকবে 5টা, কন্টাক্ট প্লেট থাকবে 5টা, গ্লোব প্রিন্ট থাকবে 5টা। গ্রেড সিতে এয়ার স্যাম্পলিং, সেখানে এয়ার স্যাম্পলিং বলতে সেখানে বলতে এয়ার স্যাম্পলিং হচ্ছে মেথড, ওই আম, ওই ঘনমিটার এরিয়ার মধ্যে আমার 100টা পর্যন্ত মানে স্যাম্পল থাকবে, ইয়ে থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, সরি ব্যাকটেরিয়া থাকবে 100টা, এর বেশি থাকা যাবে না। গ্রেড সিতে স্যাটেল প্লেটে লিমিট থাকবে 50, এর বেশি থাকা যাবে না। কন্টাক্ট প্লেটে লিমিট থাকবে 25, এর বেশি থাকা যাবে না। গ্রেড ডিতে এয়ার স্যাম্পলিংয়ে লিমিট হচ্ছে 200, হ্যাঁ, এর বেশি থাকা যাবে না। স্যাটেল প্লেট হচ্ছে 100, এর বেশি থাকা যাবে না। কন্টাক্ট প্লেট হচ্ছে 50, এর বেশি থাকা যাবে না। ঠিক আছে। আর গ্লোব প্রিন্ট এগুলো উল্লেখ করে না। গ্লোব প্রিন্ট শুধু আমার ক্রিটিক্যাল এরিয়া এবং ব্যাকগ্রাউন্ড এরিয়া এই দুই পাশ এই দুই জায়গা থেকেই তারা স্যাম্পল কালেক্ট করতে বলে। এবং এই যে ইউজিএমপি যে গাইডলাইনটা দিয়েছে সেটা অবশ্যই ইন অপারেশনের ক্ষেত্রে গাইডলাইনটা। তো এই জায়গাতে আমরা একটু দেখবো যে আমরা যে এয়ার মনিটরিং করলাম, তো আমরা বলতেছি যে 50টা থাকা যাবে না, কোনোটাই থাকতে পারবে না, এটা 50টা, এই জিনিসগুলো আমরা ডিফাইন করব এই মেথডগুলোর মাধ্যমে। তার মধ্যে একটা মেথড হচ্ছে স্যাডেল প্লেট, যেটাকে পেসিভ মেথড বলা হয়। ঠিক আছে। অ্যাক্টিভ মেথড না, অ্যাক্টিভ মেথড মানে কি আমি গেলাম স্যাম্পল নিয়ে কিন্তু চলে আসলাম, অ্যাক্টিভ না। এটা স্যাডেল প্লেটে আমি যাবো, প্লেটটা এক্সপোজার করে রাখবো, 4 ঘন্টা থাকবে, দেন প্লেটটাকে নিয়ে আমি আমি দুইটা টেম্পারেচারে রেখে দেব। ঠিক আছে। একটা হচ্ছে 30 থেকে 35, আর একটা হচ্ছে 20 থেকে 25। পার্টিকেল কাউন্টার দিয়ে পার্টিকেল কাউন্ট অর্থাৎ ছোট বড় দূষণগুলি কাউন্ট করতে হবে 0.5, 5.0। আর আমাদের একটা লোকেশন প্ল্যান থাকতে হবে। হ্যাঁ, পার্সোনাল মনিটরিং, যা একটা ওয়ার্কারের এই যে ফিঙ্গার থেকে নিতে হবে, গাউন সার্ভিস থেকে নিতে হবে, ফেস মাস্ক থেকে নিতে হবে ক্রিটিক্যাল অপারেশনে। হ্যাঁ, এবং যত মানে ক্রিটিক্যাল অপারেশন যখন চলে তখন যা একটা ক্রিটিক্যাল অপারেশন চলতেছে, সেখানে ওয়ার্কারের যে গাউন থাকবে, মাস্ক থাকবে, তার ফিঙ্গার, তার গ্লোভসের ফিঙ্গার, এগুলো থেকে স্যাম্পল নিতে হবে। সারফেস মনিটরিং এর ক্ষেত্রে আমরা কন্টাক্ট প্লেট করব, সোয়াব স্যাম্পলিং করব। হ্যাঁ, এটা হচ্ছে অপারেশনের আগে ও পরে এটা করব। আফটার ক্লিনিং ও স্যানিটাইজিং। ঠিক আছে। অর্থাৎ ক্লিনিং এবং স্যানিটাইজিং করার পরেও আমরা এই সোয়াবটা নিব। আর অপারেশনের আগে ও পরেও আমরা এই সোয়াব বা রোডেড প্লেটগুলো নিব। পরবর্তীতে ওই প্লেটগুলোকে আমরা 30 থেকে 35-এ প্রায় অ্যাটলিস্ট 3 থেকে 5 দিন, আর ফাঙ্গাসের ক্ষেত্রে 20 থেকে 25 দিন। ইয়ে, ফাঙ্গাসের তাপমাত্রা হচ্ছে 20 থেকে 25, যেটা 5 থেকে 7 দিন রাখতে হবে। হ্যাঁ, তো এখানে 3 থেকে 5 দিন মধ্যে আপনি 3 দিন রেখে 5 দিন পর্যন্ত না গেলেও হবে, কিন্তু এক্সিট লিমিট হচ্ছে 5 দিনের উপরে না। হ্যাঁ, আর পাঞ্জার ক্ষেত্রে 7 দিনের উপরে না, বাট 5 দিন পর্যন্ত রেখেও আপনি কাউন্ট করতে পারেন। ডুয়েল টেম্পারেচার প্রোটোকল,
যেটা দেখ দেখলাম। আর অবশ্যই এখানে টিপটন সয়া অ্যাগার মিডিয়াটা ইউজ করতে হবে। আমরা এখানে এখন দেখবো যে অ্যালার্ট এবং অ্যাকশন লেভেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, অ্যালার্ট লেভেল এবং অ্যাকশন লেভেলে জিনিসটা কি আমরা দেখবো যে অ্যালার্ট লেভেল হচ্ছে যে দেখা গেছে যে আমাদের কাউন্ট কাউন্ট থেকে একটু বেশি আসতেছে বা কাউন্ট এক্সিড করার মতো অবস্থা, তখন একটা অ্যালার্ট লেভেলে যাবে। অ্যালার্ট লেভেলে আসার আগে কি কি মানে আমাদের পদক্ষেপ নিতে হবে, সেটা হচ্ছে যে মনিটর ডাটা ট্রেন্ড কেয়ারফুলি, অর্থাৎ প্রত্যেকটা ডাটা কিন্তু ট্রেন্ড করতে হবে কেয়ারফুলি। এবং সেখানে ইনভেস্টিগেশন করবে যে কেন আজকে আহ, 2টা পাওয়া গেল, কালকে 10টা, মানে তারপরে দিন আবার 15টা। মানে ডাটাটা মানে আমার কথাতে পাস আর ফেল না, অর্থাৎ ডাটাটা কি হচ্ছে সিমালটেনিয়াসলি এটা বাড়তেছে, আবার কখনো কমে যায়, আবার বাড়তেছে, মানে ডাটার মধ্যে ট্রেন্ড করার ফলে আমি বুঝতে পারছি। তাহলে এখানে কি দরকার, একটা ইনভেস্টিগেশন দরকার অ্যাকশন লিমিটে যাওয়ার আগে। ঠিক আছে, তারপরে প্রসেসটাকে আবার রিভিউ করে দেখতে হবে, এনভায়রনমেন্টটা আবার ঠিক আছে কিনা দেখতে হবে। কিন্তু যখন অ্যাকশন লিমিটে চলে যাবে তখন কিন্তু বেসটাকে হোল্ড করে রাখতে হবে। তখন কাপা জেনারেট করতে হবে। হ্যাঁ, কাপা বেসটাকে ডিসক্লোজ করে দিতে হবে। এখন কাপা কিভাবে করে, এই যে একটা রুট কজ অ্যানালাইসিস করতে হবে। রুট কজ অ্যানালাইসিস করার পরে ওটা রিক্লিনিং করতে হবে, রিস্যানিটাইজিং করতে হবে। হ্যাঁ, তারপরে ওইখান থেকে কি করতে হবে, ক্লিনিং আর স্যানিটাইজিং করবে, সেখান থেকে স্যাম্পল নিতে হবে। নিয়ে বেসটাকে রিভিউ করে ওই কাপা যে ডকুমেন্ট ও সেটাকে প্রপার ওয়েতে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তো এখানে আমরা দেখলাম যে এনভায়রনমেন্টাল মনিটরিং বিভিন্ন প্রোগ্রাম, সেটা দেখলাম যে এনভায়রনমেন্টাল মনিটরিং এ এখানে স্যাটেল প্লেট, এয়ার স্যাম্পলিং, রোডেড প্লেট, এগুলোর মাধ্যমে কিভাবে ইয়ে করা হয়। স্যাম্পলিং ম্যাপ থাকবে যে আমার এই জায়গাগুলো থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। এবং আমি যে অ্যাক্টিভের স্যাম্পলিং করলাম, রোডেড প্লেট করলাম, স্যাটেল প্লেট করলাম, যাই করি সেগুলো কি করতে হবে, অবশ্যই এসওপি আকারে ডকুমেন্টেড থাকতে হবে এবং প্রত্যেকটা রেজাল্ট লগ বইতে এন্ট্রি থাকতে হবে। এবং একটা ট্রেন্ড অ্যানালাইসিস অবশ্যই করতে হবে। আর যে কোনো ধরনের ক্রিটিক্যাল যখন অ্যানোমালিস থাকবে তখন সেটা অবশ্যই ডাটা ফিল আপ করতে হবে। এবং যে কোনো ইয়ের জন্য কাপা ফুললি ডকুমেন্টেড ওয়েতে কাপাকে কি করতে হবে, রেকর্ড করতে হবে। কাপা কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন। ঠিক আছে, তো এখানে যেটা বলা আছে যে আহ, এখানে তেমন কিছুই বলা নাই, তবে একটা জিনিস হচ্ছে যে এটা 1116 একটা ইনফরমেশন, একদম খুব ম্যান্ডেটরি না। গাইডলাইনগুলো একটা ইনফরমেশন দেয় যাতে স্ট্যান্ডার্ডটা বজায় থাকে। ঠিক আছে, এখানে আর তেমন কিছু নেই, কিন্তু যে কোনো বিচ্যুতি বা যে কোনো প্রবলেম হলে বা কোনো অ্যাকশন লিমিটে যাওয়ার আগে যদি কোনো অ্যানোমালিস বা ইয়ে হয় তখন অবশ্যই সেগুলো প্রত্যেকটা স্টেপে ডকুমেন্টেড রাখতে হবে। ঠিক আছে, আর সাধারণত আমরা এখানে 0 <1 এখানে বলতে আমরা এখানে কোনো অর্গানিজম থাকবে না, এটাই বুঝিয়েছি, সেটাই এখানে আলোচনা করেছি। থ্যাংক ইউ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আহ, এখান থেকে অনেক কিছু আপনারা আশা করি শিখতে পারবেন। তো এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আরো ভিডিও করব। তো আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরো সামনে আগানোর সাহসটা পাবো, তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। ধন্যবাদ।